যতগুলো ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো আমরা জানার চেষ্টা করবো এই ভিডিওতে। সো এই ক্লাসটা তোমরা ভালো করে দেখো, একটু যদি মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা ভালো ইনফরমেশন পাবে এবং ভালো কিছু বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে। যারা বোঝো না এবং যারা বুঝেছো আরো বুঝতে চাও তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো একটা আহ, আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন এই চ্যাপ্টারের মধ্যে আমাদের হচ্ছে তরঙ্গ ও শব্দ এবং তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে এবং হচ্ছে শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন তরঙ্গ তরঙ্গ হচ্ছে আমরা ওয়েভস এবং হচ্ছে সাউন্ড। আচ্ছা, সাউন্ড কিন্তু একটা তরঙ্গ, মানে শব্দ কিন্তু একটা তরঙ্গ। তা এইটা হচ্ছে আমাদের তরঙ্গ নিয়ে আলোচনা করা হবে এবং শব্দও একটা তরঙ্গ। তো এখন তরঙ্গ কি, তরঙ্গ কি এটা আমরা জানবো এবং এই চ্যাপ্টারের মধ্যে এই যে টপিকস গুলো আছে দেখো, সেই সব টপিক গুলো তোমাদের জন্য সাজিয়েছি। আম, ওই A to Z যতগুলো টপিকস আছে, যতগুলো বিষয় আছে তোমাদের আম, সেই চ্যাপ্টারের মধ্যে সব চ্যাপ্টারের বিষয়গুলো এখানে হচ্ছে আমরা লিখেছি। এবং হচ্ছে আমাদের যতগুলো ইনফরমেশন ফর্মুলা আছে, আমাদের এই চ্যাপ্টারে যে ফর্মুলা গুলো আছে, যেমন আমাদের এই চ্যাপ্টারের মোট যদি আমরা গণনা করতে চাই তাহলে আমাদের 6টার ফর্মুলা আছে, 6টার মতো ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে লিখেছি এবং তোমরা দেখলেই বুঝতে পারবে এই ফর্মুলাগুলো খুব তোমাদের জন্য খুবই পরিচিত ফর্মুলা। এখন হচ্ছে আমাদের টপিক্সের লাস্টে আমরা লিখেছি, দেখো তো এখানে হচ্ছে আমাদের যে টপিকস গুলো, যে ইনভার্সলি প্রপোর্শনাল, সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক ওই যে সম্পর্কগুলো আছে আমাদের চ্যাপ্টারের মূল চ্যাপ্টারের যে সমানুপাতিক যে জিনিসগুলো আছে, আম, মানে সেই সব কিছু, মানে আমরা এরকম আম, 5টার মতন সমানুপাতিক সম্পর্ক পেয়েছি। দেখো তো তোমরা, এফ ইজ এই যে এফ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, বি ইজ প্রপোর্শনাল ল্যামডা, বি ইজ প্রপোর্শনাল রুট ল্যামডা, রুট টি, বি ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল 1/√, ল্যামডা, অ্যান্ড ই হচ্ছে আমাদের এনার্জি, শক্তি বা তীব্রতা হচ্ছে আমাদের বিস্তারের বর্গ সমানুপাতিক A²। সো এই যে সমানুপাতিক যে কনসেপশন, যে রিলেশন গুলো আছে সেখানে লিখেছে এবং সূত্রগুলো এখানে লেখা আছে, টপিকস গুলো এখানে সাজিয়েছে। আর হচ্ছে আমাদের এখানে তোমাদের জন্য একটা তরঙ্গ, এটাও একটা তরঙ্গ, এই দুইটা তরঙ্গ নিয়ে আলোচনা করা হবে। এবং আমাদের মূলত কথা তরঙ্গ, কত ধরনের তরঙ্গ আছে ওগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং এখানে হচ্ছে আমাদের আম, এই যে 20 হার্টজ, হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির যে এককটা আছে সেটা তোমরা যারা জানো, যারা পড়েছো তারা বুঝতে পারবে। এবং 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, যেটা মানুষ শুনতে পারে। মানুষ যেটা শুনতে পারে, যে যত যে রেঞ্জের মধ্যে মানুষ শুনতে পারে সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। আমরা আস্তে আস্তে আমাদের আহ, তরঙ্গ যে সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর যে ডেফিনিশন এবং সেই রাশিগুলো আমরা কিভাবে বুঝবো এবং এই সম্পর্কে তোমাদের জানানো হবে আশা করি। এখন হচ্ছে আমাদের শব্দানুভূতির স্থায়িত্ব কাল, বা আমরা আমাদের কানে যখন কোনো শব্দ আসবে সেই শব্দটা আমাদের কানে কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে, এটার যে একটা নির্দিষ্ট পরিমাণ বা সময়কাল আছে, সেই স্থায়িত্বকাল হচ্ছে আমাদের 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড। এটা আমরা আম, এটা হচ্ছে আমাদের 1.10 সেকেন্ড পর্যন্ত, 1/10 সেকেন্ড পর্যন্ত বা 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের কানে থেকে যায়। এর মধ্যে যদি কোনো শব্দ আমাদের কানে আসে তখন আমরা সেই শব্দ কখনো শুনতে পাবো না, বুঝতে পেরেছো? এখন হচ্ছে আমাদের শব্দের তীব্রতা বা শব্দের যে পরিমাণ, শব্দের একটা নির্দিষ্ট উম, শক্তি বা তীব্রতা আছে বা পরিমাণ আছে, সেই শব্দের পরিমাণটা আমরা হচ্ছে এখানে, তোমরা দেখো তো শব্দের যে পরিমাণটা আছে বা তীব্রতাটা আছে, সেই তীব্রতা আহ, বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন আমরা জেট ইঞ্জিন, আমরা হচ্ছে জেট ইঞ্জিন হচ্ছে আমাদের প্লেনের যে ইঞ্জিন গুলো আছে সেই ইঞ্জিনের কিন্তু তীব্রতা অনেক বেশি। তোমরা দেখতে পাচ্ছ সেই তীব্রতা গুলো 110 থেকে 140 ডেসিবেল হয়ে থাকে। ডেসিবেল হচ্ছে তীব্রতা বা পরিমাণের যে এককটা, সেই এককটা হচ্ছে ডেসিবেল। আর ট্রাফিকে হচ্ছে 80 to 90 ডেসিবেল, গাড়ি হচ্ছে 60 to 80 ডেসিবেল, টেলিভিশন হচ্ছে আমাদের 50 to 60 ডেসিবেল। আর কথাবার্তা, আমাদের যে কথাবার্তা এটারও একটা যে কতটুকু জোর হচ্ছে বা কতটুকু তীব্রতার শব্দ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কথাবার্তা হচ্ছে 40 to 60 ডেসিবেল। আর নিঃশ্বাস, আমরা যে নিঃশ্বাস নিই সেটারও একটা ডেসিবেল আছে, সেটারও একটা পরিমাণ আছে, সেই পরিমাণটা হচ্ছে 10 ডেসিবেল।
এবং যে মশার পাখার যে শব্দ, সেই শব্দ রয়েছে 0 ডেসিবেল, মানে কোনো তীব্রতাই নেই বা 0 ডেসিবেল বলা আছে। এখন আবার হচ্ছে আমি আরেকটা ছক, তোমাদের যেটা বই আছে সেই বইয়ের মধ্যে যে ছকটা আছে, তোমাদের যে শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। শব্দের বেগ কিন্তু সবখানে একই না। তো যে শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে যে বিভিন্ন হয়ে থাকে, সেই বিভিন্ন মাধ্যম দেখো তো, বাতাস মাধ্যমে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দেখুন বাতাসি শব্দের বেগ কত, 330 বা 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। তো হাইড্রোজেনের 1284 তো মিটার পার সেকেন্ড। আবার হচ্ছে আমাদের পারদ 1450 মিটার পার সেকেন্ড, পানি হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড, লোহা হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড, হীরা হচ্ছে 12,000 মিটার পার সেকেন্ড। এখন তোমরা দেখতে পাচ্ছ যে বাতাসে সে হাইড্রোজেনের কি বেশি, শব্দের বেগ বেশি। সো পারদে ইচ্ছে বেশি, পানিতে আরো বেশি, লোহাতে আরো বেশি। সো এখন হীরাতে সবচেয়ে বেশি, 12,000 মিটার পার সেকেন্ড, 12,000 মিটার পার সেকেন্ড, তার মানে অনেক বেশি। তো শব্দের বেগটা বেড়ে যাবে যখন মাধ্যমটা চেঞ্জ হবে। মাধ্যমটা যখন চেঞ্জ হবে শব্দের বেগ বেড়ে যাবে। এখন আমরা আস্তে আস্তে এখন আমরা মূল টপিক্সে যাই। আমাদের যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো আমরা 8টা বা 9টা বা 10টা ভাগে ভাগ করেছি। এখানে 9টা ভাগে ভাগ করেছি। আর একটা আছে শব্দের দূষণ, সেটা এখানে লিখিনি। সো এখানে হচ্ছে যে টপিকস গুলো আছে, যখন তোমাদের বইয়ের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে যে টপিকস গুলো আছে, এর মধ্যে হচ্ছে সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন, এটা প্রথম আছে। যদি এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এটা তোমাদের বাকি আগের যে বইগুলো ছিল সেই বইগুলোতে এই টপিক্সটা ছিল না। সরল স্পন্দন গতি, এটা হচ্ছে আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে, আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে আমরা পড়েছি সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে কনসেপ্ট, সেটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গ কি এটা শক্তি স্থানান্তর এটা জানবো। তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে, তরঙ্গের যে প্রকারভেদগুলো আছে, যে তরঙ্গ কত প্রকার হতে পারে আমরা এখানে দেখেছি। দেখো, দুইটা তরঙ্গ। তরঙ্গ কত প্রকার হতে পারে? 2 প্রকার হতে পারে। তো তরঙ্গ কিন্তু অনেক প্রকার আছে, কিন্তু আমরা যান্ত্রিক তরঙ্গ 2 প্রকার হতে পারে। আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, তরঙ্গের যে সাথে যে সম্পর্কিত যে রাশিগুলো আছে, কোয়ান্টিটিস গুলো আছে, সেই রাশিগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপর হচ্ছে শব্দ কিন্তু একটা তরঙ্গ। এটা কোন ধরনের তরঙ্গ, এটা নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই এটা হচ্ছে একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, এবং যান্ত্রিক তরঙ্গ 2 প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ ওগুলো নিয়ে জানবো, শব্দের তরঙ্গ এবং এর বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করবো। আবার হচ্ছে প্রতিধ্বনি বা ইকো। তো প্রতিধ্বনি হচ্ছে প্রতিফলন। কোনো শব্দ করলাম বা শব্দের একটা উৎস থেকে শব্দ সৃষ্টি হলো বা শব্দ তৈরি হলো, এবং সেই শব্দটা বেগ, মানে যখন আমি দিলাম তখন ওইটা বেগ আসবে। যদি প্রতিধ্বনি বা বিপরীত দিকে ফিরে আসে একটা বাধা বেগ, তখন সেটাকে আমরা প্রতিধ্বনি বলবো। শব্দের বেগের যে পার্থক্য, শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়ে থাকে। এবং শব্দের বেগ আমরা যেটা জানি, শব্দের বেগ কিন্তু দেখো তো, শব্দের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে শব্দের বেগ বেড়ে যাচ্ছে। যদি তাপমাত্রা বাড়ে শব্দের বেগ বেড়ে যাচ্ছে। সমানুপাতিক মানে ভাড়া, সমানুপাতিক চিহ্ন মানে এটা যদি বাড়ে এটা বাড়বে, এটা যদি বাড়ে এটা এটা বাড়বে। তো এখন হচ্ছে বি। আবার হচ্ছে ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, ঘনত্বের রুটের ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক, ঘনত্বের বর্গমূলের ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক শব্দের বেগ। তো শব্দের একটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়ে থাকে। এবং সুরযুক্ত শব্দ, আমরা সুরেলা শব্দ এক ধরনের সব তরঙ্গ, এক ধরনের আম, শব্দ নয়, অনেকগুলো তরঙ্গ যখন একসাথে মিলিত হবে তখন সেটা হচ্ছে সুরযুক্ত শব্দ তৈরি করবে। সুরযুক্ত শব্দে যে জিনিসগুলো আছে, তীব্রতা হচ্ছে সুরযুক্ত শব্দের একটা বৈশিষ্ট্য, এবং তীক্ষ্ণতা এবং হচ্ছে টিম্বার, এই যে তিনটা জিনিস হচ্ছে আমরা সুরযুক্ত শব্দ। এবং শব্দের যে দূষণটা আছে ওইটা নিয়ে আলোচনা করবো। শব্দের দূষণ আমাদের আমাদের জীবনে কতটুকু ক্ষতি করছে, এবং আমাদের আম, কি কি ক্ষতি করতে পারে আমাদের কানের মধ্যে, আমাদের কানের যে সমস্যা হয় এগুলো কেন হয়, এগুলো হচ্ছে আমরা আমাদের শব্দের দূষণের কারণে হচ্ছে। তো এইগুলো আমরা জানার চেষ্টা করবো। প্রথমে আমরা সরল স্পন্দন করি। সরল স্পন্দন গতি আমরা সাধারণত দুটো উদাহরণ করি। সরল স্পন্দন গতি কাকে বলা হয় এটা আমরা জানার চেষ্টা করবো। সিম্পল হারমোনিক মোশন, প্রথমে হচ্ছে আমি দুটো উদাহরণ দিতে পারি। প্রথম হচ্ছে এটা হচ্ছে একটা পেন্ডুলাম। আমরা তো পেন্ডুলাম চিনি, এই যে পেন্ডুলাম, একটা বস্তুকে একটা রশি দ্বারা
একটা বস্তুকে একটা রশি দ্বারা কি করেছি, একটা রশি দ্বারা ঝুলিয়ে এখানে একটা সাম্য অবস্থায় আছে। এখানে যদি একটা বস্তু থাকে, এখানে যদি একটা বস্তু থাকে, এটা কি সাম্য অবস্থায় আছে। এখন কি নিচেও পড়ছে না, উপরেও যাচ্ছে না, মানে উপরের দিকেও টানছে এবং নিচের দিকে টানছে, এটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থা, ব্যালেন্স। তো সে এই ব্যালেন্স থেকে যখন আমি একটা বস্তুকে, এই বস্তুটাকে এদিকে টেনে এখান থেকে টেনে এনে ছেড়ে দিব, তখন এটা এদিকে আসবে, এটা এভাবে আসে এখানে চলে আসবে। তো এখন এই যে গতি, এই যে এই ধরনের একটা গতি আছে না, মানে এই বিন্দুটাকে এদিকে মানে এই বস্তুটা এদিকে চলে আসে, আবার এখান থেকে আবার এদিকে চলে আসবে, এখান থেকে আবার এদিকে চলে আসবে। তাহলে সরল স্পন্দন গতির মূল যে কনসেপশন সেটা হচ্ছে আমাদের, একটা বস্তুকে যখন আমি ছেড়ে দিব, এখান থেকে ছেড়ে দিব, তখন এই বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পর্যায়কালের অর্ধেক, একদিকে পর্যায়কালের অর্ধেক, পর্যায়কাল কি সেটা আমরা জানবো, আগে সরল স্পন্দন গতিটা আগে জানতে হবে। তো পর্যায়কালের অর্ধেক একদিকে এবং পর্যায়কালের বাকি অর্ধেক তার বিপরীত দিকে যদি হয়, তখন তাকে আমরা সরল স্পন্দন গতি বলবো। এখন আমরা সরল স্পন্দন গতির, এটা হচ্ছে পেন্ডুলাম, আরেকটা হচ্ছে স্প্রিং। স্প্রিং ধরো একটা হচ্ছে স্প্রিং ঝুলানো অবস্থায় আছে। এই স্প্রিংটা যখন আমি একটা ভর ঝুলিয়ে, এই স্প্রিংটা এমন অবস্থা আছে, যখন আমি একটা ভর ঝুলাবো তখন কি হবে, এই বস্তুটা নিচে নিচে চলে আসবে না, এই যে নিচে চলে আসছে, এই যে নিচে চলে আসছে, তখন আমরা হচ্ছে এই বস্তুটাকে আবার আর একটু টেনে যখন ছেড়ে দেব, তখন এটা একবার উপরে উঠবে, আরেকবার নিচে নামবে, একবার উপরে উঠবে এবং আরেকবার নিচে নামবে। তো একবার উপরে উঠার জন্য অর্ধ দোলন, ও উপরে ওঠার জন্য যে দোলন সেটা হচ্ছে অর্ধ দোলন, নিচে নামার জন্য অর্ধ দোলন। তাহলে পূর্ণ দোলন হবে উপরে একবার উঠবে, নিচে একবার নামবে, উপরে একবার উঠবে, নিচে একবার আসবে, তখন কি হবে, পূর্ণ স্পন্দন, পূর্ণ দোলন হবে। তো এটার ক্ষেত্রে সেম, দেখো তো এখান থেকে যখন একটা বস্তু আমি ছেড়ে দিছি, তখন এই বস্তুটা এদিকে এসে এখানে একবার আসবে, আবার এখান থেকে তার বিপরীত দিকে আরেকবার আসবে, তখন এক দোলন হবে। সো পূর্ণ স্পন্দন হবে। তো পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে এই বস্তুটা এখান থেকে আসতে এখানে, এখান থেকে এখানে আসতে যে সময়টা লেগেছে, এবং এখান থেকে তার বিপরীত দিকে আবার এখানে চলে আসতে যে সময়টা লেগেছে, সেই সময়ের যোগফল হচ্ছে আমাদের পূর্ণ পর্যায়কাল। সেই সময়ের যোগফল হচ্ছে পর্যায়কাল। এটার ক্ষেত্রে হচ্ছে, দেখো তো এখান থেকে একটা বস্তু, এই বস্তুটা আমি টেনে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পর এটা আবার এখানে আসছে, আবার এখানে আসবে। তো এখান থেকে এখানে আসতে যে সময়টা এবং এখান থেকে আবার এখানে আসতে যে সময়টা, এই দুইটার সময়ের যোগফল হচ্ছে আমাদের পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন, এটা পুরোটা পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দন হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়। তো এখন হচ্ছে আমাদের স্প্রিং এবং হচ্ছে পেন্ডুলাম, এই দুইটা হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ। তো সরল স্পন্দন গতির আমরা উদাহরণ দেখেছি, এতে এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে পেন্ডুলাম আর একটা হচ্ছে স্প্রিং, এবং হচ্ছে এগুলোর। সো এখানে সরল স্পন্দন গতিতে আমাদের কি কি জিনিস আছে এটা আমাদের জানা দরকার। তো সরল স্পন্দন গতির যে কতগুলো রাশি আছে সেই রাশিগুলো জানার চেষ্টা করবো। প্রথম হচ্ছে পর্যায়কাল, আমরা জেনেছি বিস্তার। দেখো তো এই যে এখান থেকে এই বস্তু, এখান থেকে একটু পর্যন্ত যে দূরত্ব, এদিকে যত আসবে তত বিস্তারটা কমতে থাকবে। সর্বোচ্চ বিস্তার হচ্ছে এটা, সর্বোচ্চ বিস্তার হচ্ছে এই যে এটুকু হচ্ছে সর্বোচ্চ বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সর্বোচ্চ বিস্তার, এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। মানে এটা যত নিচে আসবে তখন বিস্তার কমতে থাকে, বিস্তার এখানে এসে বিস্তার জিরো হয়ে যাবে, যত উপরে উঠবে তত বিস্তারটা বাড়বে। এখন আমরা এই বিস্তারটা বুঝেছি, এবং হচ্ছে আমাদের কম্পাঙ্ক, এক সেকেন্ডে একটা পূর্ণ পূর্ণ স্পন্দন যদি হয়, এক সেকেন্ডে যতটা পূর্ণ স্পন্দন হয় তাকে কি বলা হয়। ধরো আমি আমি যদি বলি যে একটা সেকেন্ডে এই বস্তুটা এখান থেকে এখানে 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 এরকম পাঁচটা পূর্ণ স্পন্দন হচ্ছে, পাঁচটা পূর্ণ স্পন্দন, বা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম পাঁচটা পূর্ণ স্পন্দন হচ্ছে, তাহলে আমরা কম্পাঙ্ক এক সেকেন্ডে হইতে হবে, প্রতি সেকেন্ডে হইতে হবে, প্রতি সেকেন্ডে পাঁচটা যদি এক সেকেন্ডের মধ্যে সে পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাহলে সেটা হবে কম্পাঙ্ক। সো এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। আর এটার ক্ষেত্রে সেম, যদি একটা পূর্ণ দুলন্ত আমরা বুঝি যে এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে আসবে। সো এই পূর্ণ একটা এরকম পাঁচটা যদি বা 10টা যদি হয়, তাহলে
যদি 1 সেকেন্ডে যদি 10টা হয় তাহলে কম্পাঙ্ক কত হবে? 10 হার্জ হবে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক কম্পাঙ্ক হচ্ছে কত? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। সো এটা হচ্ছে 10 বার যদি ঘুরে, 10 বার যদি পূর্ণ স্পন্দন হয় তাহলে 10 হার্জ হবে, 10 হার্জ হবে 10 বার যদি হয়। তো এখন হার্জটা কি? হার্জটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক, ফ্রিকোয়েন্সির একক। আশা করি আমরা পূর্ণ স্পন্দন বুঝতে পেরেছি। পূর্ণ স্পন্দন বা সরল স্পন্দন গতি আমরা দুই প্রকার, এগুলো বুঝতে পেরেছি। এখন আমরা সরল স্পন্দন গতি সম্পর্কে বেশি জানার দরকার নাই, যা জেনেছি এগুলো মাথায় রাখবা, আশা করি তোমরা ভালো কিছু পাবে। এখন সরল স্পন্দন গতি সম্পর্কিত পর্যায়কাল, আমরা তো পর্যায়কাল বলেছি। পর্যায়কাল সম্পর্কিত এখানে দেখো তো 3টে সূত্র আছে। পর্যায়কাল শুধু এটাও পর্যায়কাল, এটাও পর্যায়কাল, এটাও পর্যায়কাল। তো এখন পর্যায়কালের একটা সূত্র হচ্ছে 2 পাই √m/k। তো এটা হচ্ছে প্রথমে এই যে এটা কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, এটি কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? যেহেতু এখানে হচ্ছে এম আছে এবং এখানে হচ্ছে কে আছে। তো এম আছে, কে আছে, তাহলে এম হচ্ছে ভর আর কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে বস্তুটা স্প্রিং এর ক্ষেত্রে কাজ করবে। তো স্প্রিং এর ক্ষেত্রে আমরা একটু আগে লিখেছি যে একটা স্প্রিং এই স্প্রিংটার মধ্যে একটা ভর যদি ঝোলায়, সো ওই ভরটা হচ্ছে আমরা যদি পেন্ডুলাম বা এটা পর্যায়কাল বের করতে চাই, পর্যায়কাল একটা পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল যদি বের করতে চাই তাহলে আমার এটা ভর লাগবে, এটার একটা কি ভর আছে এবং এটার কি আছে, এই স্প্রিংটার একটা ধ্রুবক আছে। এই স্প্রিং আমরা ভিন্ন ভিন্ন স্প্রিং এ ভিন্ন ভিন্ন ধ্রুবক রয়েছে। এরকম স্প্রিংটা শক্ত হতে পারে, আবার স্প্রিংটা হালকা হতে পারে। তো এখন খুবই লুজও হতে পারে। যদি যদি শক্ত হয় তাহলে এটার যে কেটা আছে সেটা বেশি হবে, যদি লুজ হয় তাহলে কেটা কম হবে। তো এটা হচ্ছে আমাদের টি ইকুয়াল টু 2 পাই √m/, এম হচ্ছে বস্তুর ভর আর কে হচ্ছে স্প্রিং এর যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা, আর টি টি হচ্ছে আমাদের পর্যায়। 2 পাই তো আমরা জানি। সো এটা হচ্ছে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল বের করা বা টাইম পিরিয়ড বের করার সূত্র। এখন আমাদের আরেকটা সূত্র হচ্ছে, এখানে দেখো তো এই যে এই জিনিসটা টি ইকুয়াল টু 2 পাই √r। একটা পেন্ডুলামের একটা দৈর্ঘ্য আছে, এলটা হচ্ছে দৈর্ঘ্য। টি ইকুয়াল টু 2 পাই √l/g। তো এলটা হচ্ছে আমাদের যে দৈর্ঘ্যটা আছে, এই যে ইউটিউব পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এল হচ্ছে এটা। আর 2 পাই হচ্ছে আমরা জানি এটা তো কনস্ট্যান্ট, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ। নিচে আমাদের বা এই বস্তুটাকে, এখানে যদি একটা বস্তু ঝুলিয়ে রাখি তাহলে এই বস্তুটাকে যে নিচে টানছে সেটা হচ্ছে আমাদের কত, যে বলে টানছে, যে ত্বরণে টানছে সেটা হচ্ছে আমাদের কত, জি। তো উপরের দিকে হচ্ছে আমাদের যে দৈর্ঘ্যটা আছে সেটা দৈর্ঘ্য, তাহলে আমরা কি পেয়ে যাবো, পর্যায়কাল পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের পেন্ডুলামের ক্ষেত্রে আমাদের সরল স্পন্দন বা পর্যায়কাল বের করার সূত্র বের করে ফেলবো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির মধ্যে যে রাশিগুলো আছে সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল আছে এবং হচ্ছে কম্পাঙ্ক আছে, বিস্তার আছে, আমরা বিস্তার বুঝিয়েছি, এবং হচ্ছে আমাদের বিস্তার, এগুলাই হচ্ছে আমাদের সরল স্পন্দন গতির যে উদাহরণগুলো। তো এখন এই সরল স্পন্দন গতির উদাহরণ বলছি, এখন হচ্ছে আমাদের এটা শেষ। এখন আমরা তরঙ্গতে চলে যাব। তরঙ্গ 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 কি এটা আমাদের জানা দরকার। তরঙ্গ কাকে বলা হয় এবং তরঙ্গ কি, তরঙ্গ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তরঙ্গ হচ্ছে আমরা হচ্ছে শক্তি স্থানান্তর এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো মাধ্যমের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর প্রক্রিয়া। যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে মাধ্যম থাকতে হবে, মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর বা শক্তি স্থানান্তর যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে তরঙ্গ। তো তরঙ্গ হচ্ছে এটা, এবং তরঙ্গর যে মাধ্যমের কণাগুলো সরে যাবে না, স্থায়ীভাবে যেখানে আছে ওখানে থাকবে, বাট এটা সরে যাবে না। তো এটা হচ্ছে একটা তরঙ্গ। আমরা তরঙ্গ সম্পর্কিত যে ইতিহাসগুলো আছে, যে তরঙ্গ কত প্রকার আছে আমরা যদি বলি, তরঙ্গ হচ্ছে আমরা অনেক প্রকার তরঙ্গ আছে। এখন হচ্ছে সবাই বলবে তরঙ্গ স্থানান্তরের জন্য, আমাদের কত ধরনের তরঙ্গ স্থানান্তরের জন্য মাধ্যমের প্রয়োজন। So, এখন
তরঙ্গ যদি বলি আমরা, এমন কিছু তরঙ্গ আছে যেগুলো স্থানান্তরের জন্য মাধ্যমের প্রয়োজন নাই। যেমন তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, তাড়িৎ-চৌম্বক তরঙ্গের জন্য কিন্তু কি নাই, আম, মাধ্যমের কোনো প্রয়োজন নাই। তো তাড়িৎ-চৌম্বক তরঙ্গ এবং হচ্ছে আমাদের গ্র্যাভিটি ওয়েভস বা মহাকর্ষ যে তরঙ্গটা, এটা হচ্ছে এটার জন্য কোনো তরঙ্গ। আর হচ্ছে এই ওয়েভ ফাংশন, কোয়ান্টাম মেকানিক্সে হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন নামে একটা ওয়েবের অস্তিত্বের কথা বলা হয়েছে। সেটার ক্ষেত্রে আমাদের কোনো মাধ্যম লাগে না, শুধু মাধ্যম লাগে একটা তরঙ্গের ক্ষেত্রে, সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, মেকানিক্যাল ওয়েভস, যান্ত্রিক তরঙ্গ। তো এই যান্ত্রিক তরঙ্গটা আমরা জানার চেষ্টা করব। এই যান্ত্রিক তরঙ্গ হচ্ছে আমাদের দুই প্রকার। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে আমাদের দুই প্রকার। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ অনুপ্রস্থ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ দুইটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভস। সো এই দুটা তরঙ্গের পার্থক্য কি, এই দুটা তরঙ্গের পার্থক্য আমরা জানি। তো এই অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলা হয় এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলা হয়? তরঙ্গের যে রাশিগুলো আছে, তরঙ্গকে আমরা একটা কিভাবে সংজ্ঞায়িত করি, এটার মধ্যে কি কি আছে ওগুলো জানার চেষ্টা করব। এখন আমরা অনুপ্রস্থ তরঙ্গ, কম্পন, তরঙ্গের কিন্তু কম্পন হবে, তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা নিয়ে আলোচনা করব। তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা হচ্ছে তরঙ্গের প্রকারগুলো হচ্ছে এই যে তরঙ্গের প্রকারগুলো বা সো তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে, তরঙ্গ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর। যান্ত্রিক তরঙ্গের আলোচনা করতেছি আমি। সো এখন শক্তি স্থানান্তর করে, ঠিক আছে। এখন তরঙ্গ এই যে শক্তি স্থানান্তর করে মাধ্যমে যখন নিজ স্থানে স্পন্দিত হয়, কিন্তু কিন্তু যে মাধ্যমটা আছে সেই মাধ্যমটা স্থায়ীভাবে সরে যায় না। স্থায়ীভাবে পানির কণাগুলো যেখানে আছে ওখানে থাকবে। যদি পানি তরঙ্গ হয় তাহলে যেখানে আছে সেখানে ওই যে কণাটা আছে ওখানে থেকে যাবে, কিন্তু শক্তি স্থানান্তর করবে, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করবে। এবং তরঙ্গের যে শক্তি, তরঙ্গের একটা শক্তি আছে, তরঙ্গের শক্তি বিভিন্ন মাধ্যমে আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা বিস্তার নিয়ে আলোচনা করব। তরঙ্গের শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। এই যে তরঙ্গের যে এনার্জিটা আছে বিস্তার, এটা হচ্ছে বিস্তারের যে বর্গের সমানুপাতিক হচ্ছে আমাদের তরঙ্গের যে শক্তিটা স্থানান্তর করা বিস্তারের বর্গ আকারে। যদিও বিস্তার এই যে এটা হচ্ছে একটা বিস্তার, এই যে এইটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে বিস্তার যত বেশি হবে তরঙ্গর এনার্জি তত বেশি হবে। এখন বিস্তার যদি আমি দ্বিগুণ করি তাহলে এনার্জি হবে 4 গুণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি বিস্তার দ্বিগুণ বাড়ে, বিস্তার যদি আমি দ্বিগুণ বাড়াই বা বিস্তার যদি বেশি হয় তাহলে এনার্জি বেশি বাড়বে। এটা আমাদের হচ্ছে তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর একটা বৈশিষ্ট্য। এবং তরঙ্গের কিন্তু প্রতিফলন আছে, তরঙ্গের প্রতিসরণ আছে এবং তরঙ্গের উপরিপাতন আছে। তোমরা সুপারপজিশন বা উপরিপাতন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে উপরিপাতন যে বিষয়টা আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে। এখন সেই তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি এবং তরঙ্গের যে প্রকারভেদ, তরঙ্গ কিন্তু আমরা তাড়িৎ-চৌম্বক তরঙ্গের কথা জানি, গ্র্যাভিটি ওয়েভস বা মহাকর্ষ তরঙ্গের কথা জানি, এবং হচ্ছে আমাদের যে তরঙ্গটা ওয়েভ ফাংশন, যেটা অস্তিত্ব আমরা বুঝতে পারি বাট এটা দিয়ে কোনো কাজ করা হয় না, যেটা কোয়ান্টাম মেকানিক্সে আছে, সেটা নিয়ে একটু কথা আছে তোমাদের বইয়ে। আর হচ্ছে সো আমরা এখানে হচ্ছে শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল এনার্জি, যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, সেই তরঙ্গটা নিয়ে আলোচনা করব। তো সেই তরঙ্গটা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে প্রকারভেদ, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ, এই যে একটা তরঙ্গ দেখতে পাচ্ছ তোমরা, এই তরঙ্গটা কি অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। এই যে তরঙ্গটা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়?
অনুপ্রস্থ তরঙ্গ। কেন অনুপ্রস্থ তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গের যে ডেফিনিশন আছে সেটা কি? এটাও যদি বুঝতে চাই সেটা হচ্ছে আমাদের তরঙ্গ। তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, কম্পন, কম্পন কত ডিগ্রি কোণে হচ্ছে, এই যে তরঙ্গের বেগ কোন দিকে। এখান থেকে আমি একটা ডিল চুড়লাম, এখানে একটা ডিল চুড়লাম, সেই ডিলটার পানিতে একটা ডিল চুড়লাম, সেই এরকম একটা তরঙ্গ সৃষ্টি হবে, এরকম একটা তরঙ্গ সৃষ্টি হবে। এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এটার নাম কেন অনুপ্রস্থ তরঙ্গ? কারণ কম্পনটা কোন দিকে হচ্ছে, এই যে 90 ডিগ্রি। তরঙ্গ যাচ্ছে কোন দিকে, তরঙ্গর বেগ কোন দিকে, তরঙ্গের দিক কোন দিকে, তরঙ্গের বেগ কোন দিকে। যদি বেগ এদিকে হয়, বেগ কিন্তু এদিকে, আর তরঙ্গের কম্পন কোন দিকে, তরঙ্গের কম্পন কোন দিকে, তরঙ্গের কম্পন কিন্তু 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে লম্বভাবে কাজ করছে। সো এই যে এই ধরনের তরঙ্গ যদি থাকে যেখানে তরঙ্গের বেগের দিকের সাথে, তরঙ্গের বেগের দিকের সাথে কম্পনটা, স্পন্দনটা 90 ডিগ্রি কোণে থাকে বা লম্ব আকারে থাকে, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। সো এই অনুপ্রস্থ তরঙ্গটা, এই অনুপ্রস্থ তরঙ্গটা আমরা সংজ্ঞায়িত করতে পারি, তরঙ্গের বেগের দিকের সাথে যদি তরঙ্গের স্পন্দন বা কম্পনটা লম্বভাবে থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়, অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। এখন আমরা অনুপ্রস্থ তরঙ্গ বুঝেছি। এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ, এইটা হচ্ছে আমরা পানির যে তরঙ্গ, এক্সাম্পল কি হতে পারে, পানির তরঙ্গ। আমি যদি একটা রশি একটা নির্দিষ্ট স্থানে বেঁধে সেটা রশিকে যদি এভাবে নাড়াচাড়া করি, তখন এটা কোন ধরনের তরঙ্গ হবে? সেটা হবে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। কারণ এটা হচ্ছে এই যে এইরকম, এইরকম একটা উপরে আর একটা নিচে, একটু উপরে একটা নিচে। সো তরঙ্গ চূড়া, তরঙ্গ কাছ, তরঙ্গ চূড়া, তরঙ্গ কাছ, এভাবে। সো এখন একটা তরঙ্গ, একটা তরঙ্গ বুঝছি, এখানে কয়টা তরঙ্গ আছে? দুইটা তরঙ্গ আছে। এখন আমরা এর আগে অনুদৈর্ঘ্য তরঙ্গের কনসেপ্টটা জেনে আসি, যে আমরা অনুপ্রস্থ তরঙ্গ কি সেটা এবং জেনেছি, এবং অনুপ্রস্থ তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে, অনুপ্রস্থ তরঙ্গের যে এক্সাম্পল গুলো আছে সেটা জেনেছি। এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলা হয়? সো এখন যদি আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ কনসেপশন তোমাদের দিই, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গর দিক, তরঙ্গ কম্পন, কম্পনের দিক এবং তরঙ্গের দিক, একটা সংকুচন, একটা হচ্ছে সংকুচন, সংকুচন, আর একটা হচ্ছে প্রসারণ। এই যে প্রসারণ, অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ জানতে গেলে আমাদের তরঙ্গের দিকের সাথে, তরঙ্গের যে দিকটা আছে, তরঙ্গের দিকের সাথে হচ্ছে আমাদের তরঙ্গের বেগের দিকের সাথে, তরঙ্গের বেগের দিকের সাথে আমাদের তরঙ্গের যে কম্পনটা হয়, তরঙ্গের যে কম্পনটা হয় সেটা কিন্তু 180 ডিগ্রি কোণে থাকে, 180 ডিগ্রি কোণে। তখন সেটাকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এখন অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, দেখো, সংকুচন, সংকুচন এবং প্রসারণ। সংকুচন, এই যে সংকুচন, এই যে এটা সংকুচন, একটা সংকুচন, একটা পূর্ণ তরঙ্গের অর্ধেক হচ্ছে সংকুচন, আর আর অর্ধেক হচ্ছে প্রসারণ। এই যে একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে এখান থেকে এতটুকু, সে এই একটা পূর্ণ তরঙ্গের একটা হচ্ছে সংকুচন, একটা অংশ হচ্ছে সংকুচন, আরেকটা অংশ প্রসারণ। যদি প্রপাগেশন হয় বা স্থানান্তর হয়, তাহলে যে তরঙ্গটা, সেই তরঙ্গটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে কয়টা তরঙ্গ আছে? এই যে একটা সংকুচন, একটা প্রসারণ, একটা তরঙ্গ, একটা সংকুচন, একটা প্রসারণ, দুইটা তরঙ্গ। তাহলে তরঙ্গের, তরঙ্গ আমরা দুইভাবে এই সংজ্ঞাটা দিতে পারি। একটা হচ্ছে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে, কম্পনের দিকের সাথে, কম্পনের বা কম্পনের বেগের দিকের সাথে কম্পনটা, কম্পনটা সমান্তরাল ভাবে বা 180 ডিগ্রি কোণে হয়, সেটা হচ্ছে আমাদের কি হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আরেকটা কনসেপ্ট হচ্ছে সংকুচন, সংকুচন এবং প্রসারণের মাধ্যমে, সংকুচন এবং প্রসারণের মাধ্যমে যে তরঙ্গটা স্থানান্তর, শক্তি স্থানান্তর করে, তাকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এখন আমরা এটা বুঝেছি, এটা বুঝেছি অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের কনসেপশন। এখন আমরা তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, তরঙ্গের মধ্যে কি কি থাকে, তরঙ্গের মধ্যে কোন কোন রাশিগুলো আমাদের জানা দরকার। তো প্রথমে আমাদের কনসেপশন হচ্ছে এই যে এই রাশিগুলো তোমাদের সবচেয়ে বেশি জানা দরকার। এই হচ্ছে, আমি যদি বলি, প্রথম হচ্ছে তোমাদের বেগ জানা দরকার, বেগ, বেগ, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ, বেগ জানা দরকার। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি জানা দরকার বা কম্পাঙ্ক জানা দরকার, ফ্রিকোয়েন্সি। আরেকটা হচ্ছে বেগ, তরঙ্গের বেগ, ফ্রিকোয়েন্সি। আরেকটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য, ল্যামডা। সো
আমরা তরঙ্গের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে আমাদের বিস্তার, বিস্তার এই বিস্তার এবং পর্যায়কাল টি টি এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এই যে টি পর্যায়কাল, টি কে আমরা পর্যায়কাল বলবো, বি কে তরঙ্গ বেগ বলবো, এফ কে আমরা ফ্রিকোয়েন্সি বলবো, ল্যামডা, ল্যামডা যেটা আছে সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, আর হচ্ছে এ বিস্তার, আর এটা হচ্ছে দশা, দশা, আর এটা হচ্ছে দশা। দশা বলতে আমরা সাধারণত কোনো কিছু স্পেসিফিক দিয়ে প্রকাশ করে না, একটা অবস্থা, একটা অবস্থা আমরা যেটা যেটা প্রমাণ করবে ওটার মধ্যে একটা বেগ আছে, একটা অ্যাক্সেলারেশন আছে, একটা হচ্ছে ত্বরণ থাকবে, একটা বেগ থাকবে, এটার মানে এটার যে অবস্থান, এটা ভর বেগ থাকবে, এই যে দশা। তো এই দশা নিয়ে আলোচনা করবো। প্রথমে পর্যায়কাল, তরঙ্গ, তরঙ্গের বেগ, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর হচ্ছে তরঙ্গের বিস্তার। এখন আমরা একটা তরঙ্গের দিকে যাই। এই যে একটা তরঙ্গ, এটা এটা একটা তরঙ্গ, ঠিক আছে। এই তরঙ্গটা, এই তরঙ্গটা কিন্তু কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। তো এখন এই তরঙ্গটা, এই তরঙ্গটা দেখো তো, এখান থেকে এই তরঙ্গটা এদিকে একটা, এখান থেকে আসে, এই যে এখান থেকে একটা হচ্ছে আমাদের তরঙ্গের কি হচ্ছে আমাদের পর্যায়কাল, পর্যায়কাল একটা পূর্ণ তরঙ্গ। এই যে একটা, এটা হচ্ছে তরঙ্গের কি, তরঙ্গের শীর্ষ, আর তরঙ্গ হচ্ছে কাছ। একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ কাছ মিলে আমাদের একটা কি হবে, অনুপ্রস্থ তরঙ্গের একটা তরঙ্গ হবে। তো এই তরঙ্গটা দেখো তো, এখান থেকে এই তরঙ্গটা শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। তো এই পূর্ণ তরঙ্গ, পূর্ণ তরঙ্গে এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে, একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ কাছ অতিক্রম করতে, বা এখানে যে দশাটা ছিল এখানে সেম দশা, দুইটি দশার মাঝে, একই বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি দশার মাঝে, বা একটি তরঙ্গ, একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ কাছ সম্পূর্ণ হতে যে সময় লাগে, যে সময় লাগে সেটাকে কি বলা হয়? পর্যায়কাল বলা হয়। সেটাকে কি বলা হয়? টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এই যে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। আবার এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে সেটাও এই কি সময় লাগবে, যদি তরঙ্গের বিস্তার এবং হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গের বিস্তার সমান থাকে। তাহলে এখান থেকে এখানে একটা তরঙ্গ, পূর্ণ তরঙ্গ, এখান থেকে এখানে আরেকটা পূর্ণ তরঙ্গ, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ কাছ। আশা করি বুঝতে পেরেছি। এবং তরঙ্গ বেগ কাকে বলা হয়? তরঙ্গ বেগ যদি আমরা বুঝি, যে তরঙ্গ বেগ কাকে বলা হয়? প্রতি সেকেন্ডে, মনে রাখবা, তরঙ্গ বেগ কাকে বলা হয়? প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে একটা তো পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, প্রতি সেকেন্ডে একটা পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, তাকে কি বলা হয়? তরঙ্গ বেগ বলা হয়। তো আমরা একটা তরঙ্গ প্রতি সেকেন্ডে যদি 5টা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে, 5টা তরঙ্গ দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে যদি 20টা, 330টা যদি পূর্ণ তরঙ্গ অতিক্রম করে, তাহলে 330 মিটার পার সেকেন্ড আমাদের তরঙ্গ বেগটা হবে। তো এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম, একটা পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, যে একটা পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে আমাদের তরঙ্গের বেগ। তো তরঙ্গ বেগের জন্য আমাদের একটা সূত্র আছে, দেখো তো, তরঙ্গ বেগ বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে, এই যে ফ্রিকোয়েন্সি এটা আমরা জানার চেষ্টা করবো, ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, প্রতি সেকেন্ডে যতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের আম, আমাদের ফ্রিকোয়েন্সি। সো আমাদের হচ্ছে তরঙ্গ বেগের সাথে আমাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। সো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ অতিক্রম করে, প্রতি সেকেন্ডে যদি 10টা অতিক্রম করে তাহলে ফ্রিকোয়েন্সি হবে 10, যদি 20টা অতিক্রম করে তাহলে ফ্রিকোয়েন্সি হবে 20। সো এখন আমাদের আহ, যদি এখন আমাদের একটা রেঞ্জ আছে, আমাদের আমরা যে শব্দটা শুনি সেই শব্দটা হচ্ছে আমাদের 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। তাহলে আমরা এই শব্দটা কিন্তু কোন ধরনের তরঙ্গ? এই শব্দটা কিন্তু আমাদের হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ? এটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা মনে রাখবো, আমাদের শব্দ যে আছে সেটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন হচ্ছে আমাদের
তরঙ্গ সংশ্লিষ্ট রাশির মধ্যে হচ্ছে আমাদের ল্যাম্বডা, যে একটা পূর্ণ তরঙ্গে যে দৈর্ঘ্য সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। একটা পূর্ণ তরঙ্গে যে দৈর্ঘ্য, একটা পূর্ণ তরঙ্গে যে দৈর্ঘ্য সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। আরেকটা হচ্ছে বিস্তার। এই যে এখান থেকে তরঙ্গ কতটুকু বিস্তার অতিক্রম বিস্তার হয়েছে, এইখান থেকে একটু পর্যন্ত যে বিস্তার সেটা হচ্ছে আমাদের তরঙ্গের তরঙ্গের বিস্তার। তো এটাও বিস্তার, এটাও বিস্তার, এটাও বিস্তার, এটাকে আমরা কি বললাম, বিস্তার বল। তরঙ্গ সর্বোচ্চ যে উচ্চতায় উঠেছে, যে দূরত্ব অতিক্রম করেছে, যে উচ্চতায় উঠেছে, বা এই তরঙ্গের যে সাম্য অবস্থা থেকে যত উচ্চতায় উঠেছে সেটা হচ্ছে আমাদের বিস্তার। আশা করি আমরা বিস্তার পর্যায়কাল আবার আমি তোমাদেরকে কনস্ট্রাকশন ক্লিয়ার করছি। একটা পূর্ণ তরঙ্গ, একটা পূর্ণ তরঙ্গ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ কাছ মিলে যে তরঙ্গ যে সময়টা অতিক্রম করে সেটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ হতে যে সময়টা অতিক্রম করে সেটা হচ্ছে পর্যায়কাল। আবার হচ্ছে তরঙ্গ বেগ। প্রতি সেকেন্ডে যত একটা পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, প্রতি সেকেন্ডে একটা পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ। প্রতি সেকেন্ডে, এটাও প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন বা পূর্ণ তরঙ্গ অতিক্রম করে, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। সো আরেকটা হচ্ছে ল্যামডা। একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে, একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তো এখন হচ্ছে আমাদের তরঙ্গের বিস্তার। বিস্তার হচ্ছে এই সর্বোচ্চ যে বিস্তারটা আছে এখান থেকেই সর্বোচ্চ, এটা যদি বেশি হয় তাহলে তরঙ্গের বিস্তার বেশি হবে। তো এটা হচ্ছে বিস্তার, তরঙ্গের বিস্তার। আশা করি বুঝতে পেরেছি। তরঙ্গ দশা। এখন দশা কি বলবো, দশা হচ্ছে এই যে এটা একটা বিন্দু না, এটা এখান থেকে আসতেছে এখানে, আবার একই দশা এখানে, আবার একই দশা এদিকে যদি আর থাকতো তাহলে দশা এখানে হতো। তাহলে দশা হচ্ছে এই কি দিক থেকে যদি আসে কোনো কিছু, এটাও একই দিক থেকে আসতেছে, এই দুটা বিন্দুর মধ্যে যে কত দূরত্ব থাকে, ল্যামডা দূরত্ব থাকে। তাহলে এটা একটা পূর্ণ তরঙ্গের একটা পূর্ণ তরঙ্গের মাঝে যে দুটি বিন্দু, সেটা সেই বিন্দুগুলোকে কি বলা হয়, দশা বলা হয়। সেই এটা একটা দশা। আমি যদি এখানে দশা হতে পারি তাহলে এখানে দশা হবে, এটার হুবহু এখানে হবে, এখান থেকে আসতেছে, এটা এখান থেকে উপরে উঠতেছে। তাহলে এইটাও একটা দশা, এটাও একটা দশা। দশা বলতে আমরা এটার যে বেগ আছে এবং এটা ত্বরণ আছে, এটার যে ফোর্স আছে, এটার যে শক্তি আছে, সেগুলো আমরা পরিমাপ করতে পারবো। এটার যে মোমেন্টাম আছে সেটা হচ্ছে আমরা, বা তরঙ্গ ভরবেগ, সেটা আমরা পরিমাপ করতে পারবো। আশা করি আমরা দশা, পর্যায়কাল, ভেলোসিটি, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে আমাদের বিস্তার এবং হচ্ছে দশা, এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আমরা এগুলা কনস্ট্রাকশন বুঝেছি। অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা বুঝেছি। এখন আমরা যে বিষয়টা থাকবো সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। আচ্ছা, আমরা শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করব। শব্দ তরঙ্গ, শব্দ একটা তরঙ্গ। শব্দ কোন ধরনের তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ? শব্দ অবশ্যই অবশ্যই অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটা সংকুচন থাকবে, একটা প্রসারণ থাকবে, একটা সংকুচন থাকবে, একটা প্রসারণ থাকবে। তো সংকুচন প্রসারণের মাধ্যমে যে তরঙ্গ স্থানান্তর হবে, বা তরঙ্গের বেগ কম্পনের দিকের সাথে যদি সমান্তরালভাবে যায় তাহলে সেটা হচ্ছে অনু দৈর্ঘ্য তরঙ্গ। সো শব্দ হচ্ছে এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা শব্দ শুনি হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। এখন যদি আমরা বলি যে 20 কিলো হার্জ থেকে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ যদি হয়, তাহলে প্রতি সেকেন্ডে যদি তরঙ্গ, পূর্ণ তরঙ্গ এরকম 20টা থেকে 20,000টা অতিক্রম করে, 20 থেকে 20,000টা অতিক্রম করে প্রতি সেকেন্ডে, তখন আমরা সেই শব্দটা শুনে পাই। যদি এর চেয়ে কম হয়, 20 হার্জ থেকে যদি কম হয় সেটা হচ্ছে আমরা আমরা শুনতে পাই না। আর 20 কিলো হার্জ থেকে যদি বেশি হয় সেটা আমরা শুনতে পাই। যদি 20 হার্জ থেকে কম হয় সেটাকে কি বলা হয়? সেটাকে হচ্ছে ইনফ্রাসাউন্ড, যেটা আমরা শুনি না। 20 হার্জের নিচে জীবজন্তু শুনতে পারে। তো 20 কিলো হার্জ থেকে যদি বেশি হয় সেটা হচ্ছে আলট্রাসাউন্ড। সো আমরা আলট্রাসাউন্ড, এটা যদি নিচে হয় তাহলে আলট্রাসাউন্ড, 20 হার্জ থেকে যদি নিচে হয় সেটা আমরা শুনি না, সেটা হচ্ছে ইনফ্রাসাউন্ড। 20 কিলো হার্জ থেকে যদি বেশি হয়, যদি উপরে হয়, কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে যদি এরকম কম্পাঙ্ক এরকম তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে, সেটা হচ্ছে আমাদের আলট্রাসাউন্ড। তো আমরা আলট্রাসাউন্ড দিয়ে আমরা হচ্ছে আমাদের যে জীবাণু, যে ল্যাবরেটরিতে যে জীবাণুগুলো আমরা আমরা যে গ্লাসগুলো ইউজ করি, ওইটার যে ময়লাগুলো পরিষ্কার করা হয় সেটা হচ্ছে আমাদের আলট্রাসাউন্ডের মাধ্যমে, বা 20 হার্জের চেয়ে 20 কিলো হার্জ, 20 কিলো হার্জের চেয়ে বেশি তরঙ্গ কম্পাঙ্ক বিশিষ্ট, ফ্রিকোয়েন্সি বিশিষ্ট। এখন এখন একটা বিষয় তোমাদের জানাই রাখি, সেটা হচ্ছে আমাদের যে ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন কিন্তু আলট্রাসাউন্ডের মাধ্যমে আমাদের কি করা হয়, ময়লাগুলো পরিষ্কার করা হয়। আরেকটা বিষয় তোমাদের বিষয়, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। আমরা এখন প্রতিধ্বনিতে যাব।
প্রতিধ্বনি। আমরা শব্দের যে তরঙ্গটা আছে, শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা সবাই জানি। তো প্রতিধ্বনি, প্রতিধ্বনি হচ্ছে, আচ্ছা, শব্দের শব্দের শব্দ চলাচলের জন্য যে মাধ্যমের দরকার হয়, তো বিভিন্ন মাধ্যম কিন্তু ভিন্ন ভিন্ন থাকে আমাদের। এক হচ্ছে তরল, বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম। আরেকটা থাকে হচ্ছে তরল, আরেকটা থাকে হচ্ছে কঠিন। তো এখন তিনটা মাধ্যম, তিনটা মাধ্যমের মধ্যে তিনটা মাধ্যমের মধ্যে দেখো তো, বায়ু মাধ্যমে যে তরঙ্গটা যায়, এটার বেগ বেশি হবে নাকি তরলে বেশি হবে নাকি কঠিনে বেশি হবে? আমরা জানি বাতাসে, বাতাসে কি হবে, ঘনত্ব কম, ঘনত্ব কম। এখন হচ্ছে বাতাসে যেহেতু, বাতাসে কি, বাতাসে সবচেয়ে কি হবে, শব্দের বেগ কম হবে। তারপর তরলে তার চেয়ে বেশি হবে, কঠিনে এর চেয়ে বেশি হবে। তো এটা আমরা জানি বাতাসে সবচেয়ে কম, আমরা বাতাসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 330 মিটার/সেকেন্ড। তো পানি তরলে এর চেয়ে বেশি হবে, কঠিনে আরো বেশি। এখন তাপমাত্রা অনুযায়ী ধরলাম না, এটা হচ্ছে মাধ্যম, মাধ্যম বিশিষ্ট বায়ু, বায়ু এবং হচ্ছে তরল এবং কঠিন, এই তিনটা মাধ্যমে শব্দের বেগ বায়ু থেকে তরলে বেশি, তরল থেকে কঠিনে বেশি। তো এটা হচ্ছে মাধ্যম অনুযায়ী। এখন শব্দের বেগ, আর এখন শব্দের বেগ কিন্তু তাপমাত্রার উপরে নির্ভর করে। তাপমাত্রা, শব্দের বেগ তাপমাত্রার কিসের উপর, কিসের সমানুপাতিক, বর্গমূলের, তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। যদি তাপমাত্রা বাড়ে বর্গমূল হারে, তাহলে আমাদের কি বাড়বে, শব্দের বেগ বাড়বে। আশা করি এটাও বুঝতে পেরেছি। এখন শব্দের যে শক্তিটা, যে এটাও আমরা বুঝেছি। এখন শব্দের যে উপরিপাতন নীতিটা, শব্দের উপরিপাতন নীতি, এটা আমরা পড়ব। তোমরা দেখো, এখন আমরা উপরিপাতন, উপরিপাতন আর শব্দের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উপরিপাতন। শব্দের প্রতিফলন হয়, শব্দের প্রতিসরণ হয়, শব্দের উপরিপাতন হয়। শব্দের প্রতিফলন, যখন আমি শব্দ একটা কোনো উৎস থেকে শব্দ সৃষ্টি করলাম, তখন শব্দটা যদি বেগ আসে আমার কানে, যদি আবার আসে, সেটা হচ্ছে আমাদের শব্দের প্রতিফলন। আর শব্দ যখন এক মাধ্যম থেকে, পানি মাধ্যম থেকে বা বায়ু মাধ্যম থেকে, পানি মাধ্যমে যায় বা পানি মাধ্যম থেকে হচ্ছে আমাদের বায়ু মাধ্যমে আসে, সেটা হচ্ছে শব্দের প্রতিসরণ। তো শব্দ যখন দুটা তরঙ্গ, দুটা তরঙ্গ, আমরা হচ্ছে উপরিপাতন যে 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 নীতিটা, সেটা হচ্ছে আমাদের উপরিপাতন। যে দুটো তরঙ্গ দেখো তো, এটার বিস্তার, এটার বিস্তার সেম, এই নিচেরটার বিস্তার, নিচেরটার বিস্তার সেম, এই আবার এই যে অংশটা, এটার বিস্তার, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ কাছ। তরঙ্গ শীর্ষ, শীর্ষ ওই দুইটা আছে, এই যে শীর্ষ দুইটার যে এই যে বিস্তার, এই বিস্তার, এই যে এটার বিস্তার সেম, এটার বিস্তার যে কাজ দুইটা আছে, কাজ একটা আছে, ওইটার বিস্তার সেম। তো এই তরঙ্গ যখন আমরা যোগ করবো, তাহলে এই তরঙ্গ, একটা তরঙ্গ এভাবে যাচ্ছে পানির মধ্যে দিয়ে, আবার আরেকটা তরঙ্গ আসতেছে, আরেকটা তরঙ্গ একই সাথে আসতেছে। তো ওইটা দুইটা যদি যোগ হয়, তাহলে এটা কেমন হবে, এটার বিস্তার দ্বিগুণ হবে। এটার বিস্তার কি হবে, এটার বিস্তার দ্বিগুণ হবে। এই যে এটার বিস্তার দ্বিগুণ হবে, দেখো তো বিস্তার কি হলো, দ্বিগুণ হবে বিস্তার। এই যে এটা হচ্ছে এটা আর এটা যোগ করে আমরা পাইছি কত, এটা আর এটা, আর এটা তরঙ্গ কাজগুলোর যোগ করে পাইছি হচ্ছে তরঙ্গ কাজ একটু বড়, ডাবল পাইছি। আর এটার সাথে এটা যোগ করে হচ্ছে এটা পাইছি। তো উপরিপাতন নীতিটা হচ্ছে এরকম, একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপর দিয়ে যখন যাবে, তখন যে এই তরঙ্গের বিস্তারটা বেড়ে যাবে, এই তরঙ্গের বিস্তারটা বেড়ে যাবে। এখন এটা হচ্ছে একই বিস্তার বিশিষ্ট হতে হবে, যে বিস্তার একই দিক থেকে বিস্তার কিন্তু সেম ফেজে হতে হবে। এই যে এটার ফেজ, এটার ফেজ সেম, এটার ফেজ, এটার ফেজ সেম, একই ফেজে হতে হবে। আরেকটা হচ্ছে এখানে একই ফেজে না, দেখো তো এ ফেজ আর এ ফেজ, এ ফেজ এ ফেজ একই, একই না। সো এটা হচ্ছে আহ, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ কাজ। এটা হচ্ছে তরঙ্গ কাজ, আর এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর এটা হচ্ছে তরঙ্গ কাজ, আর এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, মানে উল্টো। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ কাজ, আর এটা হচ্ছে তরঙ্গ কাজ, আর এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, উল্টো দেখেছো। আর এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ কাজ। তার মানে এটা কোনো তরঙ্গ তৈরি করবে না, একটা তরঙ্গ আর একটা তরঙ্গকে কি করে ফেলবে, নিষ্ক্রিয় করে ফেলবে। তো কোনো তরঙ্গ থাকবে না, বা এটা হচ্ছে তরঙ্গটা ভ্যানিশ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো যে উপরে পাতন নীতিটা। সো
এটা হচ্ছে আমাদের উপরিপাতন নীতি, যে তরঙ্গ দুটির একই ফেজ বিশিষ্ট দুটি তরঙ্গ বা একই বিস্তার বিশিষ্ট দুটি তরঙ্গের যোগফল। আর এই বিপরীত ফেজ বিশিষ্ট এবং বিপরীত দিকের যে তরঙ্গ, শীর্ষ তরঙ্গ কাজের যে তরঙ্গ দুইটা যোগ করেছি, তখন সেটা কোনো তরঙ্গ থাকে না, বেনিশ হয়ে যায় দুইটা। তাহলে এটা হচ্ছে আমাদের উপরিপাতন নীতি। একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ যদি পড়ে, যদি যায়, সেটা হচ্ছে আমাদের উপরিপাতন নীতি। এখন এখন আমরা এই সবগুলো যা আছে এখানে সবগুলো জানার চেষ্টা করছি। এখন হচ্ছে আমাদের শব্দের বেগের পার্থক্য, যদি শব্দের বেগ বাড়ে, শব্দের বেগ পার্থক্য শব্দের বিভিন্ন মাধ্যমের উপর নির্ভর করে। যদি মাধ্যম ভিন্ন হয়, বায়ু মাধ্যম থেকে যদি কঠিন মাধ্যম হয়, বায়ু মাধ্যম থেকে তরল মাধ্যম হয়, তাহলে কি হবে? শব্দের বেগ বাড়বে। যদি আম, বায়ু মাধ্যম হয় তাহলে শব্দের বেগ কম, তাহলে তরল মাধ্যমে বেশি হবে এবং কঠিন মাধ্যমে আরো বেশি হবে। সো এখন শব্দের ব্যবহার আমরা কোথায় কোথায় ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, করা হয়। যখন ত্রিমাত্রিক সিসমিক সার্ভে যখন করা হবে, তখন হচ্ছে আমরা মাটির নিচে কোনো তেল গ্যাস আছে কিনা সেটা জানার চেষ্টা করি। তো মাটির নিচে যদি আমাদের কোনো তেল গ্যাস থাকে, সেটা আমরা একটা শব্দকে আমরা কিছু নিচে, মাটির কিছু নিচে যে একটা বিস্ফোরিত করা হয়, কোনো কিছুকে বিস্ফোরিত করে, বিস্ফোরণকে বিস্ফোরিত করে ওখান থেকে একটা শব্দটা নিচে যাবে, মাটির নিচে যাবে একটা মাধ্যম। মাটিও তো একটা মাধ্যম। সো মাটির নিচে গিয়ে হচ্ছে মাটির বিভিন্ন স্তর থেকে সে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। প্রতিফলিত হয়ে অবশ্যই ফিরে আসবে, প্রতিধ্বনিত হয়ে কি হবে? ফিরে আসবে। ফিরে আসার পরে হচ্ছে সে কি করবে? তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে কি তো জিওফোন নামে একটা হচ্ছে আমাদের যন্ত্র। ওই জিওফোনটার সাহায্যে শব্দের যে তরঙ্গটা আছে, শব্দের যে ফ্রিকোয়েন্সিটা আছে, ওই ফ্রিকোয়েন্সিটা কত স্তর থেকে আসছে এবং প্রতিধ্বনির যে সময়টা কতটুকু ছিল, প্রতিদিন আসছে কতটুকু সময় অতিবাহিত হয়েছে, সেই সময়টা পরিমাপ করে আমরা কত কত স্তরের মধ্যে কত গভীরে আমাদের তেল গ্যাস আসে, খনিজ আসে, সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে আমাদের শব্দের ব্যবহার হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সিসমিক সার্ভে। এখন আমরা কোথায় ইউজ করতে পারি? আরো আরো ইউজ করতে পারি আমরা আলট্রাসোনো, হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, তো সে শব্দের ব্যবহার আছে। আলট্রাসোনোগ্রাফি যখন করা হয় তখন হচ্ছে শব্দের ব্যবহার আছে। এবং আলট্রাসোনোগ্রাফি ছাড়াও তোমাদের হচ্ছে আমরা আলট্রাসাউন্ড দিয়ে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন দিয়ে আমাদের ময়লা পরিষ্কার করা হয়। আলট্রাসাউন্ড দিয়ে হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো আছে ওগুলো পরিষ্কার করা হয়। এটা হচ্ছে আমাদের শব্দের ব্যবহার। সো এখন হচ্ছে আমাদের বাহাদুরের যে একটা ঘটনা আছে তোমাদের বইয়ে, সেই বাহাদুর হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা শব্দ শুনি কত রেঞ্জের মধ্যে, কত ফ্রিকোয়েন্সির রেঞ্জের মধ্যে আমরা শুনি 20 থেকে 20 কিলো। এখন আমরা যদি বাহাদুরের কথা চিন্তা করি, বাহাদুর কিন্তু চোখ বন্ধ করে সে কি করতে পারে? উঠতে পারে। দেখুন, চোখ বন্ধ করে যখন সে উড়ে যায়, তখন সে কি করে? চোখ বন্ধ করে সে কেমনে উড়ে? সেই একটা শব্দ সে কিন্তু 20 কিলোগ্রাম, 1 লক্ষ 1 লক্ষ হাস্ট, 100 কিলো হাস্ট শব্দ সে তৈরি করতে পারে এবং শব্দ শুনতে পারে। যখন সে চোখ বন্ধ করে যখন সে উড়াল দেয়, তখন সেই শব্দ তৈরি করে 20 কিলো হাস্ট বা আলট্রাসাউন্ড শব্দ সে তৈরি করে সামনের দিকে ছড়িয়ে দেয়। এবং যখন যখন সে আলট্রাসাউন্ড শব্দ ছড়িয়ে দিবে, তখন সামনে কোনো যদি বাধা থাকে, তাহলে সে সেখান থেকে উড়ে যাবে না। যদি সামনে কোনো বাধা থাকে, তাহলে সেটা রিফ্লেকশন হয়ে, প্রতিধ্বনিত হয়ে তার কানে আসবে। কারণ 20 কিলো শব্দ সে শুনতে পারে, যখন কানে আসবে তখন সেই পথ দিয়ে যাবে না। যদি বাধা পায় তাহলে সে পথ দিয়ে যাবে না। যদি কোনো বাধা না থাকে, যদি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতেছে না, তখন সে কি করবে? উড়াল দিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের বাদুরের যে কাহিনী। বাদুর কিন্তু আল্ট্রাসাউন্ড শুনতে পারে এবং সে শব্দ তৈরি করতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে বাদুরের যে কাহিনীটা, সেটা হচ্ছে এটা। এখন হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমাদের অনেকগুলো তরঙ্গ দিয়ে যখন আহ, এক শব্দ তৈরি হবে, তখন আমরা সেটাকে সুরেলা শব্দ বলবো। এখন সুরেলা শব্দ দিয়ে যে শব্দ তৈরি হয়, সেটা হচ্ছে সুরযুক্ত শব্দ বা সুরযুক্ত শব্দ। তিনটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তীব্রতা, এবং হচ্ছে তীক্ষ্ণতা, আর হচ্ছে টিম্বা। তো তীব্রতা কাকে বলা হয়? যদি আমরা তীব্রতার কথা জানি, তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি। তীব্রতা কিন্তু দেখো বিস্তারের বর্গের সমানুপাতিক, শব্দের বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে? এখন তীব্রতা কাকে বলা হয়? প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শব্দ শক্তি
যে যে শব্দ শক্তি যায় সেটা হচ্ছে আমাদের তীব্রতা। ঠিক আছে, এখন হচ্ছে তীক্ষ্ণতা কাকে বলা হয়? সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে আমরা কখনো মোটা এবং কখনো তীক্ষ্ণ শব্দ শুনি, সেটা হচ্ছে তীক্ষ্ণতা বা পিচ। এখন হচ্ছে থিম্বা, বিভিন্ন উৎস থেকে আসা যে শব্দগুলো আমরা যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটা হচ্ছে আমাদের টিম্বার। সো আমাদের তীব্রতার একটা একক আছে, আমরা হচ্ছে তীব্রতার একক হচ্ছে WM−2, এটা হচ্ছে আমাদের তীব্রতার একক। এখন হচ্ছে আমাদের তীক্ষ্ণতা বা পিচের একক হচ্ছে আমাদের হার্টজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে এই সবগুলো তোমরা আশা করি যে শব্দের তীব্রতার যে বৈশিষ্ট্যগুলো এগুলো মুখস্থ করতে হবে তোমাদের, আর হচ্ছে বিভিন্ন মাধ্যমে যে শব্দের বেগগুলো এগুলো মুখস্থ করতে হবে। শব্দ অনুভূতির যে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, আর 20 হার্জ থেকে 20 কিলো, আর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো ছাড়া আর তোমাদের কোনো সূত্র নাই, এবং হচ্ছে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ এই সূত্রগুলো ছাড়া আমরা প্রবলেম সলভ করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ভেরি মাচ। তোমরা আমাদের ভিডিওগুলো দেখো এবং আমাদের ভিডিওর যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে দাও, এবং হচ্ছে আমাদের সাথে থাকো। এবং আমাদের যে ভিডিওগুলো আমরা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো তোমাদের সাথে। এবং তোমরা এসএসসি 26 এবং 2026 যারা আছো তারা একটু অ্যাক্টিভ থাকো আমাদের সাথে, তোমরা ভালো কিছু পাবা আশা করি আমাদের কাছ থেকে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস।